রিক্যাপ করি, দেখো আমি দেখাচ্ছি। এখানে তুমি আমরা তাহলে আজকে কি কি করতেছিলাম ওইটাকে আবার রিক্যাপ করি। এখানে দেখো বেশ কয়টা বিষয় খেয়াল করতে হবে। আমরা আজকের ক্লাসে এই স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস পার্টে ছিলাম। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস পার্টের মধ্যে যে কয়টা বিষয় দেখলাম, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগগুলা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক, সুষমাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে ঐচ্ছিক স্নায়ু, স্বয়ংক্রিয় স্নায়ু। ঐচ্ছিক স্নায়ুর মধ্যে 12 জোড়া করোরিক স্নায়ু এবং সুষমা স্নায়ুর মধ্যে আছে 31 জোড়া সুষমা স্নায়ু। এখন সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের পার্ট। আর সিম্পেথেটিকের পার্টের মধ্যে যা যা আছে এগুলো নিচের গুলা পড়া লাগবে না, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো। তারপরে সব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে কয়টা বিষয় দেখাইছে এগুলো আমরা চ্যাপ্টার 9-এ পড়বো বিস্তারিত। নিউরাল টিউব থেকে তৈরি হয়, নটোকর থেকে তৈরি হয়। তারপর হ্যাঁ, তারপর দেখো এখানে তারপর এখানে দেখো মেনিনজেস একটা ওয়ার্ড পাবা। মস্তিষ্কের আবরণকে বলা মেনিনজেস। এই মেনিনজেস সম্পর্কিত আমি বিস্তারিত কথা বলতেছিলাম। দেখো মেনিনজেস প্রত্যেকটা জিনিসের একটা করে আবরণ থাকে। ব্রেনের আবরণকে বলা হয় মেনিনজেস। তারপরে লিভারের আবরণ, যেটা লিভারের আবরণকে বলা হয় গ্লিসেন্স ক্যাপসুল। হার্টের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। তারপর অস্থির আবরণকে বলে পেরিঅস্টিয়াম। তরুণাস্থির আবরণকে বলে পেরিকন্ড্রিয়াম। কিডনির আবরণকে বলে রেনাল ক্যাপসুল। এখন এখন কথা হচ্ছে যে ব্রেনের যে আবরণ মেনিনজেসকে যদি আমরা ম্যাগনিফাই করে 3টা লেয়ার পাবো। 3টা লেয়ার মনে রাখার টেকনিক হচ্ছে ডিএপি, ডাব দিয়ে। ডুরামিটার, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়ামিটার। ডুরামিটারের যে লেয়ারটা, ওই লেয়ারের নিচের যে পার্ট, এই যে এই পার্ট, ওই পার্টকে বলবো আমরা সাব ডুরাল স্পেস। সাব মানে নিচে, আর উপরে বলতে এপি। এখানে অ্যারাকনয়েডের উপরে যে লেয়ার ওইটাকে বলবো আমরা এপি অ্যারাকনয়েড স্পেস, আর নিচেকে বলবো সাব অ্যারাকনয়েড স্পেস। তারপরে পায়া ম্যাটের উপরে তাহলে এপি পায়া, আর নিচে বলবো সাব পায়া। না এরকম না। দেখো পায়া ম্যাটারের নিচেই তো আমাদের ব্রেনই থাকে, নিচে ব্রেন। আর ডুরা ম্যাটারের উপরে কি থাকে দেখো তো, এই যে উপরে ডুরা ম্যাটারের এই এরিয়াতে, এই এরিয়াতে থাকার কথা ছিল বোন। ধরে নাও প্যারাইটাল বোন, ফ্রন্টাল বোন, এই টাইপের বোন, মানে আমাদের ক্রেনিয়াল বোনস গুলো। এতটুকু পর্যন্ত ওকে না? এই ওকে যদি থাকে তাহলে দেখো অ্যারাকনয়েডের নিচের যে লেয়ার ওটাকে বলবো আমরা সাব অ্যারাকনয়েড স্পেস। মানে এই যে এই লেয়ারটা যদি আমি লিখি এখানে সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটাকে বলবো সিএসএফ, সিরিব্রোস্পাইনাল ফ্লুইড। এসিএসএফ গুলা সাবআরাকনয়েড স্পেসের মধ্যে থাকে, এবং সাবআরাকনয়েড স্পেসের মধ্যে অ্যারাউন্ড তোমার 140 থেকে 150 ml করে থাকে। বাট তৈরি হয়েছে 500 ml। 500 ml তৈরি হয়, তারপর 150 ml করে থাকে আলটিমেটলি। তাহলে বাকি যতটুকু থাকে ততটুকু আবার বের হয়ে যায়, আবার রিজেনারেশন হয় 500, আবার মধ্যবর্তী পারসিস্ট করে। মানে পারসিস্ট করে হচ্ছে 450, 150 ml বা 140 ml। আর 500 ml করে তৈরি হয়, আবার ক্ষরণ হয়, আবার তৈরি হয়। এখন এই সিএসএফ জিনিসটা কেন কেন দরকার, আর থাকে কোথায় তাহলে সাবআরাকনয়েড স্পেসে। আর সিএসএফ জিনিসটা এখন থাকে কোথায়, বা এটার কাজ কি আমরা যদি এখানে যদি তোমাকে বলি, কয়টা বিষয় খেয়াল করতে হবে। মস্তিষ্কের প্রথমে ভেন্ট্রিকল গুলো আগে পড়ি চলো। মস্তিষ্কের ভেন্ট্রিকল ধরে নেয় এটা ব্রেনের বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা থাকে, যেগুলোকে হলো ব্রেনের ভেন্ট্রিকল। ধরে নেয় এটা একটা ভেন্ট্রিকল, এখানে একটা ভেন্ট্রিকল, এখানে একটা ভেন্ট্রিকল, এখানে একটা ভেন্ট্রিকল, এরকম ভাবে থাকে। মস্তিষ্কের ভেন্ট্রিকল আছে টোটাল 4টা। দুইটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, এই যে দেখো দুইটা পাশে, প্রথম যে দুইটা পাশে এই যে একটা নালীর মাধ্যমে ধরে নাও যুক্ত এই তৃতীয় ভেন্ট্রিকলের সাথে। আর এটা হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। টোটাল 4টা ভেন্ট্রিকল আছে, যেটার মধ্যে দুইটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপরে একটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ওকে, এতটুকু যদি মাথায় থাকে তাহলে অনেক। এখন একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় ভেন্ট্রিকল মানে পার্শ্বীয়, এটা ধরে নাও পার্শ্বীয় বা পার্শ্বীয় ভেন্ট্রিকল মানে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল দুইটা। ল্যাটারাল ভেন্ট্রিকল আর তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যবর্তী যে এই নালী একটা নাম আছে যেটাকে বলবো আমরা ফোরামেন অফ মনরো। ফোরামেন মনরো, ফোরামেন মানে ছিদ্র, আর মনরো একটা নাম। আর তৃতীয় আর চতুর্থের মধ্যবর্তী একটা জায়গা আছে যেটাকে বলবো সেরেব্রাল অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট এতটুকু পর্যন্ত ওকে। ফোরামেন মনরো, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এগুলো আমাদের রাস্তা দিয়ে সিএসএফ গুলা পাস হবে বা সিএসএফ এর কাজগুলো করবে। এখন কথা হচ্ছে ভাইয়া সিএসএফ কেন দরকার, বা সিএসএফ দিয়ে আমাদের লাভটা কি? দেখো তুমি যদি একটা কাঠের একটা বল, কাঠের বলকে তুমি যদি এমনি যদি ধরো, বা এটার একটা ওজন আছে ডাব্লিউ, বাট তুমি যদি এই কাঠের বলটা ডাব্লিউ হচ্ছে ধরে নাও এখানে 1 কেজি, সরি 1.5 কেজি ধরে নাও আর কি কাঠের বলের ওজন।
বাট কাঠের বলটাকে তুমি যদি একটা পানির পাত্রের মধ্যে রাখো বা পানির বালতির মধ্যে যদি রাখো, কাঠের বা স্টিলের বল যেটাই বলো, তখন এটার ওজন কি বাড়বে নাকি কমবে? এটার ওজন অবশ্যই একটু হলেও কমবে। কেন কমবে? কারণ আমরা জানি ফিজিক্সে প্লবতা নামে একটা টার্ম আছে, ওই প্লবতার কারণে ওজনটা একটু হলেও কমবে। ধরো এদিকে আমাদের 1.5 কেজি ভরের বস্তুটা নিচে দিকে কাজ করতেছে, প্লবতাটা উপরের দিকে কাজ করতেছে, এখানে ডাব্লিউ এর ভ্যালুটা ধরে নাও একটু কমে গেছে, একটু কমে যায় 150 ml, 150 গ্রাম কমে গেছে প্লবতার কারণে। 150 গ্রাম কমে ধরে নাও 130, 1.3 কেজি হয়ে গেল, 1.3 কেজি ওজনের বলটা হয়ে গেছে। তাহলে সিএসএফ বা পানি থাকার কারণে একটা বস্তুর ওজন কমে গেছে, এটাই আমি বলতে চাচ্ছি। যার কারণে এটাই আলটিমেট কথা, একটা ব্রেনের ওজন থাকে হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি থাকার জন্য ব্রেনটা নিচে দিকে কাজ করে, বাট একটু হালকা পাতলা মেনিনজেসের মধ্যে, সাবআরাকনয়েড স্পেসের মধ্যে একটু পানি 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 জাতীয় জিনিসগুলো থাকে, ধরে নাও সিএসএফ থাকে। সিএসএফ থাকার কারণে এখান থেকে 100, 150 গ্রাম কমে যায়, 50 গ্রাম কমে যায় ধরে নাও। আমি এমনি কথার কথা বলতেছি, কমে গিয়ে এটা এখন কথা হচ্ছে ভাইয়া মাত্র 1.5 কেজি থেকে 50 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম যদি কমাই ফেলি তাহলে খুব একটা বেশি ইয়ে হবে না। এটা আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, বাট আসলে তোমার ব্রেনটাকে হালকা করে রাখে আলটিমেট কথা। যেমন এই যে বলটা যেমন নিচের দিকে বেশি ফোর্স কাজ করতেছে, এখন বেশি ফোর্স কাজ করতে পারবে না। তোমার মূল কথা ব্রেনকে, তোমার মাথায় যে 1.5 কেজি ওজনের একটা ব্রেন আছে, এটা তোমার হালকা করে ফেলে। এই কথাটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে সিএসএফ এর কাজ কোনোদিন ভুলবা না। সিএসএফ এর আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদের সিএসএফ এর মধ্যে কিছু লিউকোসাইটস থাকে, যেটার কাজ বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে বিরুদ্ধে কাজ করে, ফ্যাগোসাইটোসিস করবে। এখন চলো পরে চলে যাই। প্রথমে আসে ডুরামেটার। ডুরামেটার হচ্ছে মস্তিষ্কের প্রথম যে লেয়ার, মেনিনজেসের বাইরের স্তর সব থেকে। ডুরামেটার এর মধ্যে একটা ওয়ার্ড পাবা, এপিডুরাল এবং সাবডুরাল স্পেস, এটা পারবা এখন আশা করি। তারপর অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে আসো। অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে সাব অ্যারাকনয়েড স্পেস নামে একটা টার্ম আছে। সাব মানে নিচে, অ্যারাকনয়েড স্পেসের নিচে সাব অ্যারাকনয়েড স্পেস। এখানে কি থাকবে? সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে সিএসএফ থাকবে। তারপর ভাইয়া নিচে আসো, যে পায়া ম্যাটার। পায়া ম্যাটারের মধ্যে কিছু নাই, বেশি কিছু নাই। মেনিনজেসের কাজের মধ্যে যাবা, দেখো এগুলা পড়া লাগবে না, এমনি পারবা। যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, পুষ্টি দেয়, ফ্লুইড সংরক্ষণ করে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, জীবাণুর বিরুদ্ধে কাজ করে, এটা তুমি এমনি পাবে। দেখো সিএসএফ যদি জীবাণু ধ্বংস করে আর সিএসএফ যদি থাকে মেনিনজেসে, তাহলে মেনিনজেসের কাজ ওয়ান কাইন্ড অফ, তুমি যদি পরোক্ষভাবে চিন্তা করো তাহলে কিন্তু জীবাণু ধ্বংস করাতে আসবে। তারপরে নিচের দিকে আসে, ব্রেনের মধ্যে অনেক কাজ আছে। তারপর এখানে আমরা যা যা পড়লাম আলটিমেটলি মোটামুটি আশা করি বুঝছো। এতটুকু না বুঝলে আমাকে বইলো, সমস্যা নেই। কারণ হচ্ছে মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের মেনিনজেসের প্রদাহ। কেন হয়? নিশিরা মেনিনজাইটিস দিয়ে হয়। আর মেনিনজাইটিস হলে অনেক উপসর্গ দেখা যায়, এগুলা ইম্পর্টেন্ট কিছু না, এগুলা দরকার নেই আপাতত। মেনিনজাইটিস হতে পারে 4 ধরনের, ব্যাকটেরিয়া, ভ্যাকসিন রয়েছে, এই কয়টা জিনিস আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপরে মস্তিষ্কের গঠন এবং কাজের মধ্যে যাব আমরা, পড়বো সবকিছু। একটু তার একটু 2 পেজ নিচের দিকে আসো, 2 পেজ নিচের দিকে আসো, একটু নিচের দিকে আসো, আরো নিচের দিকে আসো। আরো নিচের দিকে এসে দেখবা যে এখানে একটা পার্ট পাবা, মস্তিষ্কের ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে গহ্বর বা প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল কয়টা আছে? মস্তিষ্কের ভেন্ট্রিকল আছে 4টা। 4টার মধ্যে দুইটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। 4টা ভেন্ট্রিকল, 2টা পার্শ্বীয় ভেন্ট্রিকল, একটা তৃতীয় ভেন্ট্রিকল, একটা চতুর্থ ভেন্ট্রিকল। এই যে এই 2টা পার্শ্বীয় ভেন্ট্রিকল, এটা ধরে নাও থার্ড ভেন্ট্রিকল এদিকে, আর এদিকে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এখন তৃতীয় ভেন্ট্রিকল আর পার্শ্বীয় ভেন্ট্রিকলের মধ্যবর্তী একটা যে লেয়ার মানে জায়গাটা আছে, ওইটাকে বলবো ফোরামেন। ফোরামেন মন্ডো। ফোরামেন মন্ডোর দেখো আরেকটা নাম আছে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র। তুমি তাহলে 3টা নাম পড়বা শুধু, পার্শ্বীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে কয় প্রকার, তোমাকে যদি কোশ্চেন করে যে কয় প্রকার মস্তিষ্কের ভেন্ট্রিকল আছে, তুমি কি বলবা? 3 প্রকার আছে নাকি? এরকম কোনো প্রশ্ন হবে না আসলে। প্রশ্ন হবে যে কয়টা ভেন্ট্রিকল আছে? 4টা ভেন্ট্রিকল আছে, 2টা পার্শ্বীয় ভেন্ট্রিকল, একটা তৃতীয় ভেন্ট্রিকল, একটা চতুর্থ ভেন্ট্রিকল। পার্শ্বীয় ভেন্ট্রিকল আর তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যবর্তী জায়গার নাম ফোরামেন মন্ডো। চতুর্থ ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত রাখে যেটা দিয়ে, ওটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই 2টা কথা মাথায় রাখতে হবে। তারপর নিচে দিকে আসো, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকবে? সাবআরাকনয়েড স্পেসের মধ্যে থাকবে। আর এখানে এটা পড়বা যে এটা এক মৃদু ক্ষারধর্মী। ক্ষারধর্মী হলে পিএস এর ভ্যালু 7.33, 7 থেকে বেশি হয়ে যাবে। আরবি গুরুত্বটা একবার দেখলে পারো। আর দৈনিক দেখো ক্ষরণের পরিমাণ 500 ml এবং সর্বদা পরিবর্তনশীল এবং সর্বদা ক্ষরিত এবং শোষিত হয়। এই লাইনটি আমি তোমাকে এতক্ষণ ধরে বললাম। এখন যদি বুঝতে পারো তাহলে একটা কথা মাথায় রাখবা, সিএসএফ এর কাজ কি? 1.5 কেজি বা 1500 গ্রাম
ওজনের ব্রেনকে 500 গ্রাম কমায় দেয়, যার কারণে ব্রেনটাকে একটু হালকা রাখে, মুদ্রা কথা ব্রেনকে ভাসিয়ে রাখে, আর যান্ত্রিক চাপের সমতা রক্ষা করবে। এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে পারলেই হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা মোটামুটি আজকে অ্যারাউন্ড শুধুমাত্র ব্রেনের যে কাজগুলো আছে, মানে সিএসএফ এর কাজ এবং অন্যান্য পার্টের মধ্যে কতটুকু আমাদের সিএসএফ জমা থাকে এবং সিএসএফ জমা থাকার কারণে ব্রেনটাকে ভাসিয়ে রাখে এবং ব্রেনটা হালকা মনে হয়, এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলেই মোটামুটি এই চ্যাপ্টারে আস্তে ধীরে সুস্থে পড়তে থাকলে আমাদের মনে হয় যে শেষ হয়ে যাবে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার যদি আস্তে ধীরে সুস্থে পড়তে থাকি তাহলে শেষ হয়ে যাওয়ার কথা। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো সামনে যেহেতু আমাদের এইচএসসি 24-এর পরীক্ষা আছে, এইচএসসি 24-এর যারা কেউ যদি ভিডিওটা দেখে থাকো, আমি বলি যে তুমি আসলে লস হচ্ছে না তোমার কোনো কিছু। তুমি কেন দেখতেছো ভিডিওটা? দেখার কারণ হচ্ছে একটাই, তোমার এইচএস এর পড়া মোটামুটি ভালো। এইচএস এর পরে যদি মোটামুটি কমপ্লিট বা ক্লিয়ার থাকে বা ভালো থাকে, তাহলে এই ক্লাসগুলো দেখলে তোমার আমার মনে হয় যে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আর এইচএসসি প্রিপারেশন যদি তোমার খারাপ থাকে, তাহলে এই ভিডিওটা তুমি তো দেখতেছো না। আমি আশা করি তুমি এই ভিডিওটা দেখতেছো না, ক্লাসটা করতেছো না। আর যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে বলি, তুমি যদি এই ক্লাসের মধ্যে আমি যা যা বলতেছি এগুলো আগে না পারো, এখনই তোমার মেইন সময়, এখনই তোমার পড়ার যে মেইন সময়টা, এখন যদি না পড়ো তাহলে কখনো পড়া হবে না। আসলে কখনো পড়া হবে না, কারণ এই চ্যাপ্টার একবার পড়ে তোমার লাভ নাই, এই চ্যাপ্টার 10 বার, মিনিমাম 20-30 বার পড়তে হবে। আমি নিজে এই চ্যাপ্টার মিনিমাম 10-15 বার পড়ছি, তোমাদের পড়াইছিও 20-25 বার, নিজে পড়াইছি। অনেক স্টুডেন্টকে পার্সোনালি যখন পড়াই তখন তো আলাদা আলাদা ভাবে পড়ানো লাগে, আমি তো ভাই ব্যাচে পড়াই না, মানে আমরা ব্যাচে পড়াই না, পার্সোনালি যখন পড়াই তখন আলাদা আলাদা ভাবে পড়ানো লাগে। সেম ভাবে আমাদের বাকি যারা টিচার আছে তাদের সাথে ডিসকাস করি যে কিভাবে কি পড়াও, বা অন্যান্য বই থেকে কি টাইপের প্রশ্ন আসে, বা এই প্রশ্নগুলা আলটিমেটলি তোমাদের যারা এবার যে ডিসেম্বরে যারা পরীক্ষা দিবা, এই ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু ইম্পর্টেন্ট বা যতটুকু লাগবে ততটুকু আমরা পারতাছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। এখন আলটিমেট সামনে আমরা ব্রেনের যে বাকি পার্টগুলো আছে এবং ব্রেনের যতটুকু আছে ওগুলো একটু একটু দেখার চেষ্টা করি, চলো। এখানে তাহলে আলটিমেট আমরা সিএসএফ পার্টটুকু বললাম, সিএসএফ এর কাজগুলো একটু দেখবো, আর সিএসএফ এর কতটুকু ক্ষরণ হয় এটা দেখবো, মস্তিষ্কের ভেন্ট্রিকল গুলো পড়বো। এখন আসো ব্রেনের পার্ট গুলা কি কি আছে। ব্রেনের মধ্যে আছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের মধ্যে আছে অনেকগুলো নাম যেগুলো হিবিজিবি না, তোমার কাছে হিবিজিবি রাখলে এগুলো পড়ার দরকার নেই। কর্পোরা কোয়াড্রিমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আছে সেরেবেলাম, পন্স আর মেডুলা। এখন ভাইয়া এখন ভাইয়া দেখো, এগুলা ইউনিভার্সাল কথাবার্তা, মানে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কোনোদিন ট্রিক্স দিয়ে নেমোনিক্স দিয়ে পড়া দরকার হয় না। এগুলো ইম্পর্টেন্ট কথা, আমরা এমনি মনে রাখবো। থ্যালামাস, হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের পার্ট। অগ্র মস্তিষ্কের আরেক নাম হচ্ছে প্রোজেনসেফালন, মেজেনসেফালন, রোমেনসেফালন, মধ্য আর পশ্চাৎ মস্তিষ্কের নাম। নামগুলো পড়বা, কোনটার কাজ মানে কোনটার মধ্যে কি আছে ওটা পড়বা, তারপরে নিচের দিকে আসো। অগ্র মস্তিষ্কের মধ্যে মেইন পার্ট যেটা সেরেব্রাম, সেরেব্রামকে বলা হইতেছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক ব্রেইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গুরু মস্তিষ্কের মধ্যে দেখবে যে এটার নাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, কেন? কারণ এটা দুইটা ভাগে ভাগ থাকে, দুইটা ভাগে, মানে মস্তিষ্কের সব থেকে বড় অংশ দুই ভাগে ভাগ করা থাকে। প্রায় 80% মোট ওজনের 80% হচ্ছে সেরেব্রাম, তাহলে ধরে নাও 1.5 কেজি, 1.5 কেজির 80% অ্যারাউন্ড 1 কেজি, 1 কেজি তোমার, মানে ইমাজিন করে নাও 1 কেজির মতো। তাহলে সেরেব্রাম সব থেকে বড় অংশ, আর দুইটা যে পার্ট থাকে ব্রেনের, যে এইখানে একটা পার্ট, ওই পাশে আরেকটা পার্ট থাকে, এরকম এরকম ভাবে দুইটা পার্ট লাগানো থাকে, মাঝে একটা জায়গা জিনিস থাকে লাগানোর জন্য, ওইটাকে বলবো কর্পাস ক্যালোসাম। ওকে, দেন সেরেব্রামের আরো কয়েকটা টার্ম থাকবে, যেমন হচ্ছে তোমার বহিঃস্তরে থাকবে গ্রে ম্যাটার, ভিতরের স্তরে থাকবে হোয়াইট ম্যাটার। এই জিনিসটা আমি বুঝাই একটু বলার চেষ্টা করি। দেখো, তুমি একটা কথা মাথায় রাখবা, জাস্ট এখানে সেরেব্রাম আর সেরেবেলাম, এই দুইটা পার্টকে বলবো নারকেল। আরেকটা আছে সুষমাকাণ্ড। দেখো সবগুলা স দিয়ে নাম, সেরেবেলাম, সেরেব্রাম, সুষমাকাণ্ড, নারকেলের মতো দেখতে। নারকেল দেখছো তো, নারকেলের বাইরে থাকে হচ্ছে কালো কালো জিনিস বা গ্রে, নারকেলের ভিতরে থাকবে হচ্ছে সাদা। এটাই
বাইরের পার্টকে বলবো আমরা গ্রে ম্যাটার, আর ভিতরের পার্টকে বলবো হোয়াইট ম্যাটার। এখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসেরই দুইটা জিনিস থাকে, মানে প্রত্যেকটা অর্গানিক। একটা থাকবে কর্টেক্স, মানে তুমি যদি একটা একটা অর্গান চিন্তা করো, ধরে নাও লিভার, লিভারের মধ্যেও, বা একটা কিডনি, ধরে নাও এটা কিডনি, কিডনির মধ্যেও বাইরের দিকে যে পার্ট, বাইরের পার্ট, ওইটাকে বলবো হচ্ছে কর্টেক্স। আর ভিতরের পার্ট ওইটাকে বলবো মেডুলা। তার মানে আমি আজকে যা যা বলবো, বাইরের পার্ট বলতেই বুঝবা যে কর্টেক্স বুঝাচ্ছি, ভিতরের পার্ট বলতে বুঝাচ্ছে হচ্ছে মেডুলা। বাইরের যে পার্ট কর্টেক্স, ধরে নাও ব্রেন, ব্রেনের যে বাইরের কর্টেক্স, ওই কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার। আর ভিতরে যে পার্ট ওইটাকে বলবো হোয়াইট ম্যাটার। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। তার মানে তোমাকে যদি বলে কর্টেক্স কেমন বাইরে, ব্রেনের গ্রে, ভিতরে কেমন হোয়াইট, মেডুলা কেমন হোয়াইট, পারা যাবে তাহলে। হ্যাঁ, এই কয়টা জিনিসই। তারপর এখানে একটা টার্ম পাবা, উঁচু জায়গাকে বলা হয় জাইরি এবং নিচু জায়গাকে বলা হয় সালকি। কোথায় সালকি? নিচু জায়গা। দেখো উঁচু জায়গা জাইরি, এটা মনে থাকবে না পরীক্ষার হলে, জাইরি সালকি নাম মনে থাকবে, বাট উঁচু জায়গা কোনটা নিচু জায়গা কোনটা নাম মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করতে পারো। দেখো এখানে জাইরির জি আছে বা জ আছে, সালকির হচ্ছে এস আছে, আর এস আছে, অথবা সালকির এই যে দেখো কোথায় স আছে, ডানে। আচ্ছা, এটা মনে হয় ইয়েই নাই, মানে বইয়ের পিডিএফ কাটা। আচ্ছা, সালকির স আছে, তাহলে জ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের উপরে না, শ এর থেকে। দেখো জ এর থেকে স, স নিচের দিকে। তারপরে এস এর থেকে এই যে জি, জি হইতেছে এস এর থেকে উপরে। দেখো উপরে একটা অ্যালফাবেট লিখলে চিন্তা করলে আমরা উপরের দিকে পাবো। এই এই টার্মটাই, এই টার্মটা দিয়ে তুমি এটা মনে রাখবো, উঁচু জায়গায় বলে জাইরি, নিচু জায়গায় বলবো সালকি। দ্যাটস ইট। তারপর সেরেব্রামে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। সেরেব্রাম যেহেতু অনেক বড়, পাঁচটা ভাগে ভাগ করবে, একটা ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, আর একটা লিম্বিক। লিম্বিক পার্ট, ফ্রন্টাল পার্টের মধ্যে কাজগুলো হচ্ছে সব ধরনের কাজই করবে। প্যারাইটাল পার্ট, প্যারাইটাল পার্ট থাকে কোথায়? আমাদের মস্তিষ্কের প্যারাইটাল বোন, প্যারাইটাল বোনের দিকে সাধারণ অনুভূতি থাকবে এবং সাত কেন্দ্র থাকবে প্যারাইটাল বোন। আবার সাত কেন্দ্র। টেম্পোরাল পনে আছো, টেম্পোরাল কানের দিকে থাকে শ্রুতি কেন্দ্র। অক্সিপিটাল পিছনের দিকে, মনে আছে কেউ যে বলে তোমার মাথার পিছনের দিকে বাড়ি দিয়া চোখ কানা করে ফেলছে, ওইটা মানে হচ্ছে অক্সিপিটাল বনের দিকে যদি দৃষ্টি কেন্দ্র থাকে, অক্সিপিটাল বনের মধ্যে এমন জোরে বাড়ি দিছে যে বাড়ির কারণে তোমার দৃষ্টি কেন্দ্রটা অফ হয়ে গেছে। তারপরে লিম্বিক একটা লোব আছে, লিম্বিক লোবের কাজ কি? সহজাত প্রবৃত্তিতে কাজ করবে। সহজাত প্রবৃত্তি বলতে আমাদের সচরাচর যা যা কাজ করি ওইটা সহজাত প্রবৃত্তি, যেমন আমরা খাই, রেচন, জনন, সহজাত প্রবৃত্তির মতো কাজ করে, এগুলা তাহলে পারা যাবে। তারপর সেরেব্রামের কাজে আসো, সেরেব্রামের কাজ হতেছে সব ধরনের জায়গাতে কাজ করবে। এটার কাজ আমাদের পড়ার থেকে না পড়াই ভালো, যেহেতু সব ধরনের কাজে সব কাজ করে। আমরা আলাদাভাবে যেহেতু পড়লাম এই কোনটার কাজ কি, মানে কোন লোবের কাজ কি, যেহেতু এটা, তাহলে আর সেরেব্রামের কাজ আলাদা করে পড়ার দরকারই নাই। বেশি পড়া বেশি বানাইলে ঝামেলা। তারপর নিচে দিকে আসো, থ্যালামাসে, থ্যালামাসের কাজ করবে এখানে রিলে স্টেশন হিসেবে কাজ করবে। তারপর আরো একটি ইম্পর্টেন্ট কথা আছে, হঠাৎ করে জাগিয়ে তুলবে ঘুমিত মানুষকে এবং ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করবে, ধুমধাম মুখস্থ করে ফেলবা। তারপর ভাইয়া হাইপোথ্যালামাসে আসো, লিম্বিক সিস্টেমে কাজ করবে, এটাও ওইরকম। আর হাইপোথ্যালামাস সব ধরনের ক্ষুধা, মানে তোমার ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, এইগুলাতে কাজ করবে। বাট এটার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা গ্রন্থির নিয়ন্ত্রণ, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামেও দুইটা নিউরো হরমোন সরাসরি ক্ষরিত করবে এবং তা পিটুইটারিতে জমা রাখবে। এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। তারপর মধ্য মস্তিষ্কের পার্টে আসো, মধ্য মস্তিষ্কের মধ্যে খালি নামগুলো পড়বা কি কি থাকে, টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়ার্জিমিনা, সেরেব্রাল পেডাঙ্কল। এগুলো নাম মনে রাখবা, নাম মনে রাখতে পারলেও সমস্যা নেই, তুমি বাকিগুলো পড়বা, বাকি যা যা থাকে সব হচ্ছে আহ মধ্য মস্তিষ্কের কাজ। মধ্য মস্তিষ্কের আলাদাভাবে স্পেসিফিক দুইটা কাজ আছে, দর্শন এবং শ্রবণ। এখন কথা হচ্ছে ভাই আমরা তো পড়ে আসলাম যে টেম্পোরাল জায়গাতে শ্রবণে কাজ করে, তাহলে এখানে আবার কেমনে আসলো? আসলে প্রত্যেকটা অর্গান, মানে প্রত্যেকটা, মানে কাজ বা প্রত্যেকটা অ্যাকশন একটা জিনিস দিয়ে তো নিয়ন্ত্রিত হয় না, সবকিছু দিয়ে নিয়ন্ত্রণ হবে। সো যার কারণে তুমি দর্শন শ্রবণ ওইখানেও যেরকম কাজ করবে এখানেও কাজ করবে, সমন্বয় ঘটাবে, এই যে দেখো সমন্বয় ঘটায়, প্রতিবিধান সৃষ্টি করে, মানে এক একটার আলাদা আলাদা ফাংশন, টোটাল মিলে একটা ফাংশন কাজ করবে। এটা ভুল করা যাবে না। তারপরে পশ্চাৎ মস্তিষ্কের পাঠে আসো, পশ্চাৎ মস্তিষ্কে থাকবে সেরেবেলাম, পন্স আর মেডুলা। এখন সেরেবেলামকে বলা হয় লঘু মস্তিষ্ক।
এটা মনে করবা যে সেরেব্রামের কাজিন। সেরেব্রামের কাজিন কেন? কারণ এটা যেমন গুরু, এটা হচ্ছে লঘু, এটা একটা মিল। তারপর আরেকটা মিল আছে, সেরেব্রামে কিন্তু ওই যে নারকেল, বাইরে গ্রে ভিতরে হোয়াইট, নারকেলের মতো। আরেকটা বৈশিষ্ট্য আছে, আমরা পড়ছিলাম না সেরেব্রাম দুইটা পার্ট মধ্যে একটা জায়গা দিয়ে আটকানো থাকে যেটা বলে ভার্মিস, বাট সরি, ভার্মিস না, কি বলতেছে হাই হাই, কর্পাস ক্যালোসাম। ওইটা ওইটা ছিল কর্পাস ক্যালোসাম, ভার্মিস তো এখানে সেরেব্রামে, দেখি তো কি ছিল, কর্পাস ক্যালোসাম ছিল এখানে। কোথায় কোথায় কোথায়, এই যে সরি, কর্পাস ক্যালোসাম হচ্ছে সেরেব্রামের দুইটা মধ্যবর্তী জায়গার নাম, আর ভার্মিস ছিল হচ্ছে সেরেবেলামে। তাহলে তাহলে এটাও কিন্তু মিল আছে, বাকি কোন অর্গানের মধ্যে দুইটা পার্টের মধ্যবর্তী জায়গার নাম আছে এই বইতে, বইতে কিন্তু বাকি দুইটা পার্ট নাই। আমাদের শুধুমাত্র সেরেব্রাম আর সেরেবেলাম এই দুইটা পার্টের মধ্যেই তোমার নামটা আছে, এটার নাম হচ্ছে তাহলে কর্পাস ক্যালোসাম। আবার বলি কর্পাস, ভার্মিস, এটার নাম হচ্ছে ভার্মিস। ওকে, তারপরে নিচে দিকে আসো, মনসে। আচ্ছা এই তাহলে সেরেবেলামের কাজ কি? মনে করবে যে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বলতে ভারসাম্য রক্ষা, চলাফেরা নিয়ন্ত্রণ, ঐচ্ছিক পেশির চলাফেরা এবং ঐচ্ছিক টান, মানে পেশির টান আর ঐচ্ছিক, এই যে ঐচ্ছিক দুইটা ওয়ার্ড পাবা আর ভারসাম্য রক্ষা এই দুইটা ওয়ার্ড পাবা, একদম মুখস্থ। পন্সের কাজ, প্রতিবর্ত কেন্দ্র, শ্বসন কেন্দ্র, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে দিয়ে পথ সঞ্চালন, মস্তিষ্কের বিভিন্ন অংশে প্রবাহ, প্রেরণ কেন্দ্র, যা যা কেন্দ্র আছে সব হচ্ছে পন্সের কাজ। মেরুল অবলম্বটা, মেরুল অবলঙ্গটা মনে করবে যে একটা মানুষকে যদি ফাঁসি দেই তাহলে যা যা কাজ হবে ওগুলো সবই মেরুল অবলঙ্গটার কাজ, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট না। দেখো ফাঁসি দিলে কি হয়, হৃদস্পন্দন, শ্বাস, গলদকরণ, কাশ এগুলো সব বন্ধ হয়ে যায়, এগুলা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মেরুল অবলঙ্গটা থেকে 9, 10, 11 আর 12 নাম্বার কোরোটিক স্নায়ু বের হয়, এটা আমাদের ইম্পর্টেন্ট কথা। এই জিনিসটা আমরা একটু পরে পড়বো। এখানে একটা খুব মূল্যবান একটা লাইন পাবা, দেখো মস্তিষ্ক, পন্স আর মেরুল এই তিনটাকে বলা হয় ব্রেন স্টেম। তাহলে আবার আগের পার্টে চলে যাই, আগে কিছু দূর আগে, এই যে এখানে 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 আসো, এখানে দেখো অগ্রমস্তিষ্কের পার্টগুলা প্রত্যেকটার একটু একটু করে গঠন, একটু একটু করে কাজ। থ্যালামাসের একটু একটু গঠন, একটু একটু কাজ। হাইপোথ্যালামাস আবেগ, ঘৃণা, ভালো লাগা এগুলা কাজ করবে। মধ্য মস্তিষ্কের শুধুমাত্র নামগুলা পড়বো। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সেরেবেলামের কাজ, ইকুইলিব্রিয়াম, ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ এগুলা। পন্স, মেডুলা অবলঙ্গটার আলাদা আলাদা কাজ আছে। পন্সের কাজ হচ্ছে তাহলে কেন্দ্র হিসেবে কাজ করবে। মেডুলা অবলঙ্গটার যে কাজ ওইটার কাজ হবে বিভিন্ন ধরনের, যে ফাঁসি দিলে যা যা কাজ করে, এবং লাস্টের চারটা কোরোটিক স্নায়ু নার্ভ কাজ করে, ওই লাস্টের চারটা কোরোটিক স্নায়ু আমরা পরে পড়বো। এখান থেকে বলার বিষয় হচ্ছে মধ্য মস্তিষ্ক, পন্স আর মেরুলা এই তিনটা মিলে যে পার্ট হয় যেটাকে বলবো ব্রেন স্টেম, এই কয়টা পার্টি। তো ওভারঅল আজকের ক্লাসে ভাইয়া যা যা বললাম এর বাইরে তোমার ব্রেন থেকে আশা করি যে আর কিছু লাগবে না। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আশা করি ক্লাসগুলো করতেছো বা ক্লাসগুলো করবা, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি যে পার্ট আছে কোরোটিক স্নায়ু থেকে শুরু করবো। তোমাকে একটা টাস্ক দিয়ে কোরোটিক স্নায়ুর নামগুলো ভালো মতো একটু পড়ে রাখবা। যারা নিয়মিত ক্লাসগুলো করো, যারা যারা সেকেন্ড টাইমের আছো নিয়মিত ক্লাসগুলো করতেছো, কোরোটিক স্নায়ুর নামগুলো সবগুলো যদি পড়ে আসতে পারো তাহলে দেখবে নেক্সট ক্লাস তোমার জন্য আরো অনেক ইজি হবে। তারপর আমি তো পড়াই দিবই। এই ক্লাসটা দেখার মাধ্যমে তুমি আজকে পর্যন্ত যতটুকু দেখালাম এতটুকু তুমি পড়ার চেষ্টা করো। আর তোমার যদি ঢাকার মধ্যে পার্সোনাল টিচার দরকার হয় তাহলে দেখো আমার নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, নাম্বারে কল দিতে পারো বা বলতে পারো যে ভাইয়া পার্সোনাল টিচার দরকার, আমরা বেস্ট পার্সোনাল টিচার দিতে পারবো ঢাকার মধ্যে। তাছাড়া চট্টগ্রাম আর ময়মনসিং এর মধ্যেও দেওয়া পসিবল। কারণ কিভাবে দেওয়া পসিবল, কারণ আমি তো মেডিকেল আছে, আমাদের সাথে যারা যারা আছে যারা পড়ায় পার্সোনালি তাদেরকে আমাদের টিচার কমিউনিটিতে আমি বলি যে আমাদের এই যে বেস্ট টিচার থাকে যারা পড়ায় তাদেরকে বলি তারাই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। আর পার্সোনালি পড়লে সুবিধা হচ্ছে তুমি একটা পড়ার ফ্লোতে থাকবা। ধরে নাও তুমি লাইভ ক্লাস করতেছো বা পড়তেছো, আসলে পড়ার ফ্লোতে তুমি নাই, আসলেই নাই তুমি পড়ার ফ্লোতে। পড়ার ফ্লোতে একটা মেইন পড়ার ফ্লো বা মেইন অ্যাকচুয়াল আউটকাম তখন এসে যখন একটা পার্সোনাল টিচার তোমাকে মনিটরিং করে, উনি তোমাকে কন্টিনিউয়াসলি পড়ায় 4 মাস 5 মাস যত দিনের সময় আছে। এইচএসসি 23 ব্যাচের যারা সেকেন্ড টাইমার আছো আর এইচএসসি 25 আর 26 ব্যাচে যারা আছো, তোমরা যদি আগে থেকে এইচএসসি প্লাস মেডিকেলের প্রিপারেশন নিতে চাও তাহলে পার্সোনাল টিচার আশা করা যায় যে তোমার তোমার কোনো ধরনের কোনো আংশিক কোনো কম কিছু হবে না, তোমার একটা বেস্ট একটা আউটকাম আসবে। কারণ আমরা জানি কোথায় কি শর্টকাট
কোথায় কোন প্রসিডিউরে আগালে তোমার এইচএসসি এন্ড একাডেমিক থেকে অ্যাডমিশন বেস্ট একটা রেজাল্ট আসে। কারণ আমরা ওই লাইনেই সফল হয়ে আসছি, যেহেতু তোমাকে ওই টেকনিকটা দেখাই দিতে পারবো। কারণ সবকিছু পড়ে বা সবকিছু জানলেও আমাদের আলটিমেটলি লাভ নাই যদি না আমরা টেকনিক্যালি জিনিসটা ফলো করি। আশা করি আমার কথা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।